আমার মামা যখন রাতের শিফটে কাজে থাকতেন তখন আমি আমার মামার বাড়িতে একা থাকার সুযোগ পেয়েছিলাম। মামি তখন ঘুমাচ্ছিল, একটি কালো পোশাক পরে। মামির কালো পোশাকের দিকে তাকিয়ে আমি কিছুটা বিচলিত হয়ে পড়েছিলাম। তাকে অনেক সুন্দর লাগছিল, কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। মামার দুই মেয়ে, তাদের দেখতে অসম্ভব সুন্দর। তারা আমার বয়সী, তারা আমাকে খুবই ভালোবাসত এবং আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একদিন রাতে মামি আমাকে তার রুমে ডাকল, তখন বাড়িতে মামা ছিল না। আমি মামির রুমে গিয়ে দেখি মামি আর তার দুই মেয়ে সেজে গুজে আমার জন্যে অপেক্ষা করছিল। আমাকে আসতে দেখেই মামি আর তার দুই মেয়ে আমাকে, বন্ধুরা, গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। এমন পরিস্থিতিতে একা পুরুষ হয়ে সেই বাড়িতে থাকা কিছুটা কঠিন ছিল, কারণ বাড়িতে শুধু আমি একাই পুরুষ আর ৩ জন মেয়ে মানুষ ছিল। মামি এবং তার মেয়েরা বেশ গোপনীয়তার সাথে তাদের জীবনযাপন করত। তাদের রুমের দরজা প্রায় বন্ধ থাকত এবং তারা নিজেদের মধ্যেই সময় কাটাত। বাইরের কারো সাথে মিশত না, বাড়িতে অন্য কোনো ছেলে ছিল না, তাই আমি চেষ্টা করতাম সবার সঙ্গে সময় কাটানোর জন্য। মামির দুই মেয়ের জীবনযাত্রার ধরন আমাকে অনেক কিছু শিখিয়েছিল। একবার মামি বলেছিলেন তারা নিজেরা সময় কাটাতে ভালোবাসে এবং নিজেদের মতো করে থাকতে পছন্দ করে। আমার মনে একটা প্রশ্ন জেগেছিল, কিন্তু মামি সবসময় তা হেসে এড়িয়ে যেতেন, যেন এর পেছনে কিছু রহস্যময় ছিল। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। আমি প্রায়ই ভাবতাম, কেন মামি দুই মেয়ে তাদের রুমে এতটা সময় কাটায় এবং বাইরের জগতের সঙ্গে কম মেশে। যখন মামার নাইট শিফট শুরু হলো, আমি ধীরে ধীরে বুঝতে পারলাম কেন তারা ১০ বছর বয়স থেকে তাদের রুমে বেশিরভাগ সময় কাটাচ্ছে। আমি আমার পরিবারের একমাত্র ছেলে ছিলাম, আর বাড়ির বাকিরা সবাই মহিলা হওয়ায় আমাকে অনেক গুরুত্ব দেওয়া হতো। ছোটবেলা থেকে আমি অনেক কিছু শিখতে শুরু করি, আর আমার বয়সের তুলনায় বেশ পরিপক্ক ছিলাম। তাই আমাকে অনেক দায়িত্ব দেওয়া হতো, যা আমাকে খুশি করত। আমার মামা যখন নতুন চাকরি পেলেন তখন তিনি খুশি হয়ে মিষ্টি নিয়ে এলো। জানালেন যে তিনি রাতের শিফটে কাজ করবেন, আর সেই সময়টাতে মামি ও তার মেয়েরা বাসায় একা থাকবে। তখন আমার উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হলো, তাদের দেখাশোনার। আমি মামাকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করবেন না, আমি সব দায়িত্ব ভালোভাবে পালন করব। আমার কাজটা খুব একটা কঠিন ছিল না, শুধু মামার বাড়িতে রাতে থাকা। এতে করে আমার পরিবারের সদস্যরা আমার অনেক প্রশংসা করত। সবাই জানত যে আমি আমার মামার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছি, তাই আমাকে সবাই সম্মান করত। তবে আমি জানতাম না যে এই দায়িত্ব পালন করা কতটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ আমাকে ৩ জন যুবতীর সঙ্গে এক ছাদের নিচে সময় কাটাতে হতো। তবু আমি মামাকে আশ্বস্ত করে বললাম, আপনার চিন্তা নেই, আমি ঠিকভাবে সব সামলাব। আমার মা সবসময় বলতেন, সুনীল এখন বড় হয়ে গেছে। ১৬ বছর বয়সে আমার কাঁধে অনেক বড় দায়িত্ব এসে পড়েছিল, যা আমার জন্য বেশ কঠিন মনে হতো। প্রতি সপ্তাহে মামি নিজেই আমাকে নিয়ে আসতেন, কিন্তু ধীরে ধীরে কিছু পরিবর্তন হতে শুরু করে। রাতে মামির বাড়িতে যাওয়ার কথা ভেবে আমি কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তাম, কারণ পরিস্থিতি অস্বস্তিকর হতে শুরু করেছিল যখন আমাকে রাতে থাকার জন্য মামির বাড়িতে পাঠানো হতো। আমি শুরুতে কিছুটা অস্বস্তি বোধ করতাম, কারণ সেখানে রাত কাটানো আমার পক্ষে সহজ ছিল না। আমার মা সবসময় বলতেন, তুমি পরিবারের একজন সদস্য, তোমার প্রিয়জনদের যত্ন নিতে হবে। সেই দায়িত্ব আমি মেনে নিলাম এবং আর পিছিয়ে আসতে পারলাম না। মামির বাড়িতে যাওয়ার পর আমি অনুভব করতাম যে তিনি আমাকে তার নিজের ছেলের মতো দেখতেন এবং আমাকে ভালোবাসতেন। তবে মাঝে মাঝে তার কিছু আচরণ আমাকে অস্বস্তিকর করে তুলত। তিনি প্রায় অভিযোগ করতেন যে মামা তাকে যথেষ্ট সময় দেন না এবং তার সাথে ঠিকভাবে কথা বলেন না, কিন্তু আমি এসব ব্যাপারে কখনো হস্তক্ষেপ করিনি, কারণ আমি তখনও কম বয়সী ছিলাম এবং বুঝতে পারতাম না। মামি সব সময় আমার সামনে পাতলা নাইট ড্রেস পরে আসত, যা তাকে আরও সুন্দর লাগত। জানি না কেন তিনি এমনটা করেন। আর তার মেয়েরা তো আরও শর্ট ড্রেস পরে বাড়িতে ঘোরাফেরা করে, যা আমাকে অস্বস্তিতে ফেলে দিত। মামির সাথে আমার সম্পর্ক ভালো ছিল, আর মা সবসময় বলতেন, মামির বাড়িতে ঘুমাতে যাও, সবার খেয়াল রেখো। আমি তখন এই দায়িত্ব নিয়ে মামির বাড়িতে যেতাম। মামি হাসতে হাসতে বলতেন, আমাদের বাড়িতে বালিশের অভাব নেই, তুমি তোমার বালিশ নিয়ে এসো না। আমি হাসি মুখে বলতাম, আমি আমার বালিশেই ভালো ঘুমাই। বয়সের কারণে তখন অনেক কিছুই বুঝতে পারতাম না, কিন্তু ধীরে ধীরে যখন বড় হতে লাগলাম, মামির বাড়িতে কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করতাম। মাঝে মাঝে রাতের বেলায় কিছু শব্দ শুনতাম, যা আমার ঘুমের ব্যাঘাত ঘটাত।
আমি ভাবতাম এই শব্দগুলোর পেছনে কি কারণ থাকতে পারে, মামাও তো বাড়িতে নাই। তাই আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারতাম না। মামার বাড়ি আমার জন্য এক ধরনের অদ্ভুত ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে শান্তিতে থাকা আমার পক্ষে কঠিন ছিল। তার মধ্যে আবার মামি আর তার 2 মেয়ে আমার পিছনে লেগেই আছে। যাই হোক, আমি মামির বাড়ির কিছু অদ্ভুত আওয়াজ শুনে কৌতূহলী হয়ে পড়েছিলাম। কিন্তু আমি জানতাম যে অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত নয়। তাই আমার প্রশ্নগুলো নিজের মধ্যেই রেখেছিলাম এবং মামি বা তার মেয়েদের সাথে এই বিষয়ে কথা বলিনি। সত্যি বলতে মামির বাড়ির পরিবেশ আমাকে কিছুটা অস্বস্তিকর করে তুলেছিল। ছোটবেলা থেকেই আমার মা আমাদের শালীনতা এবং শালীন পোশাকের শিক্ষা দিয়েছিলেন, যা আমাদের পরিবারের একটি সাধারণ রীতি ছিল। কিন্তু মামি আর মামির মেয়েরা এসব বিষয় তেমন গুরুত্ব দিত না, যা আমাকে ভাবিয়েছিল। মামির মেয়েরা প্রায়ই ঘরের হালকা পাতলা পোশাকে ঘুরে বেড়াত। মাঝরাতে পানি খেতে গেলে তাদের এমন কিছু আচরণ আমার কাছে অদ্ভুত মনে হতো, কারণ আমি তাদের বাড়ির ড্রয়িং রুমে ঘুমাতাম। তারা কেউ রাতে রুম থেকে বের হলে আমার চোখে পড়ত। আমি জানতাম না কিভাবে এসব পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তাই যখনই তারা আমার সাথে রাতে কথা বলার চেষ্টা করত, আমি ঘুমের ভান করতাম। বয়সের কারণে তাদের এই আচরণে আমার মনে নানা রকমের আবেগ জেগে উঠত, কিন্তু আমি সেগুলো দমিয়ে রাখতাম। একদিন রাতে মামি আমাকে দুধ খেতে দিয়ে বললেন, এটা খাও, তারপর ভালোভাবে ঘুমাও। আমি দুধ খেয়ে রুমে ফিরে গেলাম, কিন্তু তখনও কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম। ফ্যান বন্ধ করে দেওয়ার পর শব্দগুলো আরও পরিষ্কারভাবে শোনা যাচ্ছিল, যা আমাকে কিছুটা বিচলিত করে তুলল। আমি ভাবতে শুরু করলাম, এখানে কি ঘটছে? আমি তখন নিজেকে শান্ত করার জন্য একটু হাঁটাহাঁটি শুরু করলাম। অজান্তেই আমি মামি মেয়েদের রুমের কাছে চলে এলাম এবং দরজার কাছে থেমে গেলাম। শব্দগুলো মনোযোগ দিয়ে শুনে আবার কিছুটা ভয় পেয়ে গেলাম। এই পরিস্থিতি আমাকে চিন্তায় ফেলে দিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে। তখন আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে এসব নিয়ে আর চিন্তা না করে শান্ত থাকতে হবে, কারণ ঘরের ভিতরে কিছু দেখা যাচ্ছিল না। পরের দিন সকালে আমি আমার মাকে বললাম যে মামির বাড়িতে সময় থাকা খুব একটা সহজ নয়। আমি মনে মনে ঠিক করেছিলাম, এরপর থেকে মামির বাড়িতে ঘুমাতে গেলে সবকিছু ঠিকঠাক থাকবে, পরিবারের সবাই শান্তিতে থাকবে এবং আমি নিজেও যেন স্বস্তিতে থাকতে পারি। হয়তোবা রাতে আমরা সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। যখন ঘুমানোর সময় এলো, তখন আমি মামির ঘরের দরজার কাছে গিয়ে দেখলাম তার বড় মেয়ে রুমি আমাকে সোফায় বসে থাকা দেখে কিছুটা চমকে গেল। সে আমাকে দেখে জিজ্ঞেস করল, তুমি এখনো জেগে আছো কেন? আমি বললাম, ঘুম আসছে না। আর তুমি কেন জেগে আছো? রুমি একটু থেমে বলল, আমি শুধু পানি খেতে এসেছি। তার কথায় কিছুটা অস্বস্তি টের পেলাম, কারণ রুমির মুখের ভাবটা যেন একদম আলাদা। আমি ভাবতে লাগলাম, সত্যিই কি সে শুধু পানি খেতে এসেছিল, নাকি আরও কিছু? আমি রুমে একটি জগ এবং গ্লাস নিয়ে গেলাম। কিন্তু রুমিকে রান্নাঘরে কিছুক্ষণ কাটাতে দেখে আমার কৌতূহল আরও বেড়ে গেল। রুমি রান্নাঘর থেকে একটি ছোট জিনিস হাতে নিয়ে বেরিয়ে এলো এবং যখন দেখল আমি তার দিকে তাকিয়ে আছি, তখন সে কিছুটা অস্বস্তি বোধ করল। তার এই আচরণে আমার মনে প্রশ্ন জাগল, সে কি লুকাতে চাইছে? রুমির মুখের ভাবটা যেন বলছিল সে কিছু লুকাতে চাইছে। সে ক্লান্ত মনে হচ্ছিল এবং তার হাঁটাচলায় এক ধরনের অন্যমনস্ক ভাব ছিল। আমি ভাবতে লাগলাম, রান্নাঘরে সে কি এমন কিছু পেয়েছিল যা তাকে এত অস্বস্তিতে ফেলল? তার এই অস্বাভাবিক আচরণ আমাকে ভাবিয়ে তুলল। রাতে এসব ভেবে আমি ঠিকমতো ঘুমাতেও পারলাম না। আর ভোরবেলা মা আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এত অস্থির লাগছ? মাকে বললাম, মামার বাসায় রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। মা বললেন, মামার বাসা তো আমাদের নিজের মতোই, কেন তুমি সেখানে অস্বস্তি বোধ করছ? আমি মাকে আর কিছু বলতে চাইলাম না, কারণ জানতাম এতে কোনো লাভ নেই। সামনে 6 দিন সময় আছে, আমাকে যেভাবেই হোক সেখানে গিয়ে থাকতে হবে। রাতে আমি আবার খেয়াল করলাম, ফ্যান বন্ধ করলেই আশেপাশে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়। আগের মতো সেই কণ্ঠগুলো আমার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছিল, আর আমি ভাবছিলাম, আসলে কি হচ্ছে? ফ্যান বন্ধ করে দিয়ে চেষ্টা করলাম, হয়তো এবার আমি ঠিকমতো আওয়াজের উৎসটা বুঝতে পারব। রাতের অদ্ভুত আওয়াজগুলো আমাকে বেশ ভাবিয়ে তুলেছিল। কি হতে পারে এসবের পেছনে? আমি আমার মামির বাড়িতে যখন গিয়েছিলাম, তখন এক অদ্ভুত পরিবেশ টের পেয়েছিলাম। কম্বল মুড়িয়ে শুয়ে থাকার সময় খেয়াল করলাম, রুমি চুপচাপ ঘরের বাইরে উকি দিয়ে দেখল আমি ঘুমিয়ে আছি কিনা। কিছু না বুঝেই সে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। তার এই আচরণ আমাকে কৌতূহলী করল,
তার ছাদে যাওয়ার পেছনে কি কোনো বিশেষ উদ্দেশ্য ছিল, নাকি আমাকে কিছু বুঝাতে চাচ্ছিল? আমি জানতাম মামির মেয়েরা যদি কিছু ভুল করে এর দায়ভার আমার উপর পড়বে। তাই ঠিক করলাম আমি সতর্ক থাকব। মামা আমাকে দায়িত্ব দিয়ে গেছেন, তাই এটা পালন করাও আমার কর্তব্য। পরের রাতে যখন রুমি আবার ছাদে গেল, আমি তার পিছু নিলাম। বারান্দায় গিয়ে যা দেখলাম তা দেখে আমি চমকে উঠলাম। রুমি কিছু একটা করছিল যেটা আমার নজর এড়িয়ে যাচ্ছিল না। আমি তার সামনে দাঁড়াতেই সে ভয় পেয়ে গেল এবং ছাদ থেকে তাড়াতাড়ি নেমে এলো। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি এখানে কি করছ? রুমি ভয়ে ভয়ে বলল, তুমি কে আমার কাজ নিয়ে প্রশ্ন করার? যা করছ সেটা করো। তার আচরণে আমি হতবাক হয়ে গেলাম। তখনই সে হঠাৎ আমার পায়ের কাছে পড়ে গেল এবং অনুরোধ করল, পাপাকে কিছু বলো না, তুমি কিছু জানো না। তার এই কথা শুনে আমি থমকে গেলাম। কি এমন হতে পারে যা সে এত লুকাতে চাচ্ছে? নিশার কথায় আমার কৌতূহল আরও বেড়ে গেল। এটা কি সত্যিই মামির সাথে কোনো সম্পর্কিত ব্যাপার, নাকি কিছু অন্যরকম? তার এভাবে অনুরোধ করাটা আমাকে আরও চিন্তায় ফেল, কিন্তু আমি কিছু না বলেই চুপ করে থাকলাম। বুঝলাম, এই রহস্যের পেছনে আরও কিছু আছে যা আমি জানতে চাই। আমি নিজেকে খুব অস্থির অনুভব করছিলাম যখন রুমি আমার সামনে হাত জোট করে অনুরোধ করল, বাবাকে কিছু বলো না, এতে আমাদের অবস্থা আরও খারাপ হবে। সে আমাকে বলল, তুমি তোমার রুমে যাও, আর কখনোই ছাদে আসবে না। রুমির এই কথায় আমার মন অস্থির হয়ে গেল। কারণ আমি কখনো ভাবিনি যে আমার মামির সাথে এমন কিছু ঘটতে পারে। আমি রুমির কথায় বিশ্বাস করেছিলাম, কিন্তু যা ঘটছিল তার সত্যতা যাচাই করা আমার জন্য জরুরি হয়ে পড়ল। রাতের সেই ঘটনার পরদিন সকালে আমি বাসায় ফিরলাম, কিন্তু রুমিরর চিন্তায় সারাক্ষণ তাড়িত হতে থাকলাম। কিছুক্ষণ পর আমি আবার মামির বাড়িতে গেলাম, কিন্তু এবার দরজায় রিং না করে মামু আমাকে যে চাবি দিয়েছিল তা ব্যবহার করে ভেতরে ঢুকলাম। ভেতরে যা দেখলাম তা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি জানতাম না যে আমার মামি তাদের সৎ মা ছিলেন। তার আসল বোনের মৃত্যু হলে মামিকে তাদের দেখাশোনার দায়িত্ব নিতে হয়েছিল। তিনি তাদের শাসনের নামে অত্যাচার করতেন, আর এই অত্যাচার গোপনে চলত। নিশা এবং তার বোন প্রতিদিন এসব সহ্য করত। এক রাতে আমি যখন বারান্দায় গেলাম, দেখলাম রুমি কিছু কালো জাদুর মতো জিনিস ছড়িয়ে বসে আছে। আমি ভাবলাম সে হয়তো কোনো ছেলের জন্য এসব করছে, কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করলাম, সে বলল, আমি মামির অত্যাচার থেকে মুক্তি পেতে চাই। রুমি বলল, তার এক বান্ধবী তাকে এই উপায় শিখিয়েছে যা নাকি তাকে এই কষ্ট থেকে রেহাই দিতে পারে। রুমি আমাকে তার শরীরের আঘাতের চিহ্নও দেখাল, যা প্রমাণ করছিল সে সত্যিই অনেক কষ্ট সহ্য করছে। এরপর আমি তাকে ঘরে যেতে দিলাম, আর বাকিটা দিন ভেবে কাটালাম। বিকেলে যখন আমি মামির বাড়িতে ফিরে গেলাম, তখন সবকিছু স্বাভাবিক মনে হল, কিন্তু রুমির মুখের কথা আমাকে চিন্তায় ফেলে দিয়েছিল। একদিন আমি গিয়ে মামিকে বললাম, এই বাড়িতে তোমার আর কোনো মর্যাদা থাকবে না, আমি সব জানি। আমাকে দেখে মামি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন। তখন মেজাজ হারিয়ে চিৎকার করে বলতে লাগলেন, এই দুই মেয়ের ভার আর কতদিন বহন করব? মামি তার দুই বোনকে ধরে ঘরে নিয়ে গেলেন। সন্ধ্যায় মামা বাড়ি ফিরলে আমি তাকে সবকিছু বললাম। তিনি মামিকে বললেন, তোমার সঙ্গে আর থাকা সম্ভব নয়, বাস্তবতা খুবই কঠিন। একজন সৎ মা কেমন হতে পারে তা আমরা অনেকেই জানি, কিন্তু যখন তিনি এতটা নিষ্ঠুর হয়ে ওঠেন যে নিজের মেয়েদেরও নির্যাতন করেন, তখন তা সত্যিই অমানবিক। এটা আমাদের সমাজের এক কঠিন বাস্তবতা যে অনেক সময় সৎ মায়েরা প্রথম স্ত্রীর সন্তানদের সাথে অন্যায় আচরণ করেন। শিশুরা কেবলমাত্র ভালোবাসারই পিপাসু, আর এই ভালোবাসার অভাব তাদের জন্য ভীষণ ক্ষতিকর হতে পারে। জীবনের যে কোনো পরিস্থিতিতে আমাদের আবেগ ও চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা উচিত এবং অন্যের ব্যক্তিগত বিষয়ে সীমা লঙ্ঘন করা উচিত নয়। কারও গোপনীয়তা বা ব্যক্তিগত সমস্যায় হস্তক্ষেপ আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বুঝতে শেখা উচিত, বিশেষ করে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে। এই গল্পটি আমাদের শেখায়, কঠিন সময়ে ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ, এতে ভবিষ্যতের সমস্যাগুলি এড়ানো সম্ভব হয়। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।